সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীবোনেরা, তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মেয়েরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নিব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণের যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করতে চাই, তার শুরুতে আমি তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, এ এন এবং দা। এ এন দা, এই তিনটি কি? তোমরা হয়তো বলছো, যারা সামনে আছো বা ক্লাসটা দেখছো, যে এ এন দা এই তিনটি হলো ইংরেজিতে আর্টিকেল। এই তিনটিকে আমরা ইংরেজিতে আর্টিকেল বলি। তাহলে এগুলো আমি কেন লিখলাম? যেমন আমি যদি আমার একটা কলম প্রয়োজন মনে করো এবং তোমরা আমার সামনে আছো, আমি যদি তোমাদের বলি যে প্লিজ গিভ মি এ পেন, তাহলে কি হবে? যে তোমরা যারা সামনে আছো তারা অনেকে আমাকে একটা কলম দিতে চাইবে, কিন্তু আমি যদি সেখান থেকে একটা কলম নিতে চাই, তাহলে আমি একজনের দিকে হাত বাড়াবো। ধরো আমি লীলার দিকে হাত বাড়ালাম, প্লিজ গিভ মি দা পেন আমি বললাম। ঠিক সেরকম মনে করো বৃষ্টি হলো, আমার একটা ছাতার প্রয়োজন, তোমরা কয়েকজন সামনে আছো এবং তোমাদের কাছে ছাতা আছে, তাই আমি বললাম প্লিজ গিভ মি অ্যান আমব্রেলা। তাহলে ঠিক সেরকম তোমরা হয়তো বা কয়েকজনে যদি থাকে, 2-3 জনে, তোমরা একাধিক জনে আমাকে একটা ছাতা দিতে চাইবে, কিন্তু আমি একজনের দিকে হাত বাড়িয়ে বললাম যে গিভ মি দা আমব্রেলা, নির্দিষ্ট করে একজনকে। ধরো সুমনাকে বললাম যে গিভ মি দা আমব্রেলা, মানে সুমনার আমব্রেলাটা আমি চাইলাম। তাহলে কি হলো যে এ এবং এন দ্বারা অনির্দিষ্টভাবে চাইলাম, আর যখন আমি দা বললাম তখন নির্দিষ্ট, লীলার কলম আর সুমনার ছাতা চাইলাম। আশা করি একটু তোমরা বুঝতে পেরেছো মেয়েরা। তাহলে বাংলায় এরকম কিছু অব্যয় বা প্রত্যয় আছে যেগুলি কোনো না কোনো পদের আশ্রয় থেকে বা তার পরে যুক্ত হয়ে তা নির্দিষ্টভাবে প্রকাশ করে। তাহলে যে অব্যয় বা প্রত্যয়গুলি কোনো পদের শেষে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। তাহলে মেয়েরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, তাহলে এই যে আমরা দেখলাম যে এই যে পদাশ্রিত নির্দেশকগুলি, এ এন অনির্দিষ্টভাবে বুঝালাম, কিন্তু যখন আমি দা বললাম সেটা নির্দিষ্ট হয়ে গেল। তাহলে কি বোঝা গেল? যে বাংলাতে যেগুলি পদাশ্রিত নির্দেশক, সেগুলি ইংরেজি আর্টিকেল, ইংরেজিতে যে ডেফিনিট আর্টিকেল, মানে সুনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে বোঝায় যে আর্টিকেলটি দা, সে দায়ের স্থানীয় হলো বাংলার সেই প্রত্যয় বা অব্যয়গুলি। তা এই যে বাংলার বা প্রত্যয় বা অব্যয়গুলি, যেগুলিকে আমরা পদে আশ্রিত নির্দেশক, পদে আশ্রয় গ্রহণ করে বা পদের সাথে যুক্ত হয়ে নির্দিষ্ট করে কোনো জিনিসকে বা অনির্দিষ্ট করে কোনো জিনিসকে বা সুনির্দিষ্ট করে কোনো জিনিসকে বোঝানো হচ্ছে, এগুলি হলো পদাশ্রিত নির্দেশক। এই যে পদাশ্রিত নির্দেশকগুলি রয়েছে, এগুলির আবার বচন ভেদে এদের পার্থক্য পরিলক্ষিত হয়, বচন ভেদে। তো বচন তো তোমরা মেয়েরা গত ক্লাসে শিখেছো, গত ক্লাসে আমি আলোচনা করেছি, আশা করি শিখে নিয়েছো যে বচন কয় প্রকার। বচন আমরা দেখেছিলাম যে বচন হলো 2 প্রকার, একটা হলো এক বচন এবং আরেকটা হলো বহু বচন। তো সেই বচন ভেদে এই পদাশ্রিত নির্দেশকগুলির আবার পার্থক্য দেখা যায়। যেমন এক বচনে কেমন, বহু বচনে কেমন। এক বচনে আমরা দেখেছিলাম যে টাটি খানাখানি গাছাগাছি, টা টি খানা খানি গাছাগাছি, এগুলি এক বচনে। এবং বহু বচনে গুলি, গুলা, গুলু, গুলি, এগুলা। গুলি, গুলা,
অনেকগুলি আরো আছে, তোমরা পাবে বইতে, সব লিখলাম না। আর এছাড়াও স্বল্পতা বুঝাতে, পরিমাণে স্বল্পতা বুঝাতে যে নির্দেশকগুলি ব্যবহার হয়, যেমন টে, গোটা, টো, টুক, টাক, টুক, টুকু, টুকুন, এগুলি। তাহলে মেয়েরা আমরা দেখতে পেলাম যে পদাশ্রিত নির্দেশক কোনগুলি, আর পদশ্রিত নির্দেশকগুলি আবার বচনভেদে তার পার্থক্য আমরা দেখলাম। এক বচনে একরকম, বহু বচনে একরকম। আবার যেগুলি দ্বারা পরিমাণ বুঝায়, মানে স্বল্পতা বুঝায়, সেগুলি কি টা, টো, টে, গোটা, তারপর টাক, টুক, টুকুন, এগুলি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে এই যে পদাশ্রিত নির্দেশকগুলি, এগুলির আবার ব্যবহার রয়েছে। যেমন এক শব্দের সঙ্গে যদি টাটি যুক্ত হয় তাহলে সেটা অনির্দিষ্ট হয়ে যায়। যেমন একটা দেশ, সে যেমনই হোক, তাহলে এখানে একটা দেশ, সে যেমনই হোক, এখানে একটা দেশ যে একটা বলা হলো, এটা কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল, যে কোনো একটা দেশের কথা বলা হলো। আর এই টাটি নির্দেশকগুলি যদি আমরা অন্য সংখ্যার সাথে বসাই, 2, 3, 4, 5, 10, 20, তাহলে সেটা নির্দিষ্টতা বোঝায়। কেমন? যেমন আমার কাছে, তোমার কাছে কয় টাকা আছে? আমার কাছে 10 টাকা আছে। 10 টাকা, 10টি টাকা, তাহলে নির্দিষ্ট 10টি টাকা। তা আমি এই প্রতিষ্ঠানে, তুমি কত বছর যাবত কাজ করতেছ? 20 বছর, 20টি বছর। আমি এই প্রতিষ্ঠানে 20টি বছর যাবত কাজ করছি, 20টি বছর। তাহলে কি হয়ে গেল? একদম নির্দিষ্ট হয়ে গেল। কিন্তু যখন আমি এক শব্দের সঙ্গে টা যুক্ত করলাম, তখন সেটা অনির্দিষ্ট হয়ে গেল। একটা দেশ, সে যেমনই হোক। তারপরে নিরর্থক ভাবেও কিন্তু এই টাটি প্রত্যয় বা নির্দেশক ব্যবহার হয়। কেমন? যেমন আমি তোমার জন্য সারা সকাল বসে আছি, তুমি আসবে বাড়িতে, আমি এটা এইভাবে বলতে পারি যে সারা সকাল আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু সেটা না বলে আমি বললাম সারাটি সকাল আমি তোমার আশায় বসে আছি, সারাটি সকাল। আবার কেউ খুব ন্যাকামি করছে, আমি বলতে পারি তাকে যে তুমি আর ন্যাকামি করো না, ন্যাকামি রাখো। সেটা না বলে আমি বললাম যে ন্যাকামিটা এখন রাখো, ন্যাকামিটা। তাহলে সারাটি সকাল, টি, ন্যাকামিটা, টা। এখানে টি, টা অনর্থক ভাবে ব্যবহার হলো, মানে নিরর্থক ভাবে ব্যবহার হলো, কোনো প্রয়োজন ছিল না। তাহলে এখানে আমরা দেখলাম যে প্রথমে নির্দিষ্ট অনির্দিষ্ট বুঝাতে টাটি যুক্ত হলো এক সংখ্যার সঙ্গে এবং অন্যান্য সংখ্যার সঙ্গে। তারপর আমরা দেখলাম যে এই যে নিরর্থক ভাবেও টাটি আমরা ব্যবহার করতে পারলাম। তারপর আমরা দেখি যে নির্দেশক সর্বনামের পরে যদি টাটি যুক্ত হয়, নির্দেশক সর্বনামের পরে যদি টাটি যুক্ত হয়, তাহলে সেটা সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন ওটি যেন কার তৈরি, মানে কোন একটা জিনিস কেউ তৈরি করলো, তো আমি সেখানে জিজ্ঞেস করলাম যে ওটি যেন কার তৈরি, সুনির্দিষ্ট হয়ে গেল ওটি। এটা নয়, ওইটা দাও, আমি এটা নিব না, আমাকে ওইটা দাও, মানে সুনির্দিষ্ট হয়ে গেল। তো এই যে আমরা দেখলাম যে এগুলি হলো ব্যবহার। আমরা পদাশ্রিত নির্দেশকগুলি প্রথমে সংখ্যার সাথে ব্যবহার দেখলাম, তারপর দেখলাম যে এটা নিরর্থক ভাবে ব্যবহার হয়, এবং সবশেষে আমরা দেখলাম যে এটা নির্দেশক সর্বনামের সঙ্গে যুক্ত হয়ে সেটা সুনির্দিষ্ট হয়ে যায়। এছাড়াও আমরা দেখি যে গোটা একটা আছে নির্দেশক, পদাশ্রিত নির্দেশক গোটা, যেটা নাকি বচনবাচক শব্দের আগে বসে, আর আগে বসার পরে সেটা অনির্দিষ্ট হয়ে যায়, যে গোটা দেশটাই ছারখার হয়ে গেল। হ্যাঁ, এই কি একটা কাজ করলো ওই লোক, যার জন্য গোটা দেশটাই ছারখার হয়ে গেল, এটা অনির্দিষ্টতা বুঝায়। আবার যে খানাখানি আমরা দেখলাম, টাটি, খানাখানি, কাছাকাছি, এই খানাখানি, এই শব্দগুলি বচনবাচক শব্দের পরে বসে, এবং পরে বসে নির্দিষ্ট বা অনির্দিষ্ট দুই অর্থে ব্যবহৃত হয়। এছাড়া আমরা একটা দেখি যে খানি শব্দটা, এটা আবার কবিতায় যদি বসে তাহলে এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। এখানে এটা একটা কবিতার চরণ, এবং এখানে এই যে ব্যর্থ সাধন খানি, এই খানি শব্দটা এখানে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়াও কয়েকটি এই পদাশ্রিত নির্দেশক রয়েছে, কয়েকটি শব্দ রয়েছে যেগুলি বিশেষভাবে এদের ব্যবহার করা হয়। যেমন কেতা,
কেতা আমরা সচরাচর দেখি যে এটা জমির ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন এই 3 কেতা জমির দাম মাত্র 10,000 টাকা। তারপর আমরা দেখি তা কি? তা হলো কাগজের অর্ধেক পাতা, বলি হাফ শিট, ফুল শিট। তাহলে আমাকে 10টা কাগজ দাও, 5টা কাগজ দাও, বা আমাকে 2টা কাগজ দাও। পরীক্ষার হলে মেয়েরা কাগজ চায় আমাদের কাছে, ওই যে লেখার জন্য যখন ওদের কাগজ লাগে, ফুরিয়ে যায়। তারপরে পাটি, আমরা পাটি কাকে বলি? যেমন আমাদের জুতো জোড়া, 1 পাটি 2 পাটি, 1 জোড়া জুতার মধ্যে 2 পাটি। তাহলে আমার 1 পাটি জুতো ছিঁড়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কেতা, পাটি এগুলিও বিশেষ অর্থে ব্যবহৃত এই পদাশ্রিত নির্দেশক। তাহলে মেয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ক্লাসটা, যে পদে শেষে যুক্ত হয়ে যে নির্দেশকগুলি নির্দিষ্টভাবে কোনো জিনিসকে বোঝায় বা অনির্দিষ্টভাবে বোঝায় বা সুনির্দিষ্টভাবে বোঝায়, সেগুলো হলো পদাশ্রিত নির্দেশক। এবং কোনগুলি পদাশ্রিত নির্দেশক, এক বচনে বহু বচনে সেগুলি, এগুলার প্রকারভেদ কেমন, এবং স্বল্পতা বুঝাতে সেগুলি কিভাবে দেখানো হয় দেখলাম। তারপরে ব্যবহারের মধ্যে দেখলাম আমরা যে এক শব্দের সঙ্গে বসলে কেমন হয়, অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, এবং একের পরে যে সংখ্যাবাচক শব্দগুলি আছে তাদের সঙ্গে বসলে কেমন হয়, নির্দিষ্ট করে বুঝায়। তারপর আমরা দেখলাম যে নিরর্থক ভাবেও এই টাটি শব্দটা ব্যবহার, এই পদাশ্রিত নির্দেশকটি ব্যবহার হচ্ছে। আর আমরা দেখলাম যে সর্বনাম নির্দেশকের সঙ্গে যদি বসে টাটি এগুলা, তাহলে সেটা সুনির্দিষ্ট হয়ে যায়। আর বিশেষ অর্থে আমরা খানির ব্যবহার দেখলাম, আর কয়েকটি পদাশ্রিত নির্দেশক হিসেবে ব্যবহার হয়। কেতা, পাটি, সেটা আমরা দেখলাম যে বিশেষ অর্থে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটি মেয়েরা। তো তোমাদের জন্য আমার কাজ হলো, তোমাদের এই অধ্যায়ের শেষে তোমরা দেখবে যে অনেকগুলি অনুশীলনী প্রশ্ন আছে। সেই অনুশীলনী প্রশ্নগুলি তোমরা সলভ করার চেষ্টা করবে। আর তোমরা রচনামূলক বড় মোটা যে রচনা বইটা আছে, ওইটার মধ্যেও যে এই চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলছি যে এই চিকন বইটা সরকারি, আর মোটা যে তোমাদের রচনা বইটা কিনেছো তোমরা লাইব্রেরি থেকে, এই প্রত্যেকটা অধ্যায় দেখবে 2 বইতে আছে। তোমরা তার অনুশীলনী প্রশ্নগুলি সলভ করবে। আর তারপরে তোমরা দেখবে যে তোমাদের যে নৈর্ব্যক্তিক হাতের বই আছে, যেটা তোমরা নিজেরা প্রস্তুতি নেও, সেই বইয়ে দেখবে যে অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর আছে। এই চ্যাপ্টার ভালো করে আত্মস্থ করে তোমরা ওই বই থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি তোমরা আত্মস্থ করবে, তখন দেখবে যে তোমরা সব পারতেছো। এবং যদি ওই বইতে কোনো ভুল থাকে, তখন তোমরা সংশোধন করে ওই পড়াটা তোমরা শিখে নিতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মেয়েরা। আর তোমরা এইভাবে পড়া প্র্যাকটিস করো। সামনে তোমাদের পরীক্ষা আসছে, আশা করি প্রস্তুতি নিচ্ছ এবং নিবে, এবং ভালো মতো তোমরা পরীক্ষা দিবে, এবং পড়াগুলো আত্মস্থ করে পরবর্তীতে তোমরা পাবলিক পরীক্ষায় বসার জন্য নিজেকে ফিট করে নিতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।